হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? তোমাদের আরেকটি আহ কোয়েশ্চেন সলভিং ক্লাসে চলে আসছি। আজকে হচ্ছে আমরা দেখব বাংলাদেশের সম্পদ এবং শিল্প সংক্রান্ত বিগত বছর যেই প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিল সেগুলোর গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে সেগুলোর সমাধান আমরা দেখব। ওকে? কথাবার্তা না বাড়িয়ে আমরা হচ্ছে প্রশ্ন সমাধানে চলে যাই। প্রথম প্রশ্নটা হচ্ছে সূচনাকালে বাংলা নববর্ষের সঙ্গে সবচেয়ে নিবিড় সম্পর্ক ছিল কিসের? মানে শুরুর দিকে যখন বাংলা নববর্ষ উদযাপনের ব্যাপারটা শুরু হয় তখন এই উদযাপনের সাথে আসলে কোন জিনিসটার সম্পর্ক বেশি ছিল? এটা এখানে তাকালে এমনিতে বুঝতে পারবো আমাদের কৃষির একটা গভীর সম্পর্ক কিন্তু ছিল, তাই না? ওকে। যেমন কৃষকদের কাছ থেকে রাজস্ব এবং খাজনা আদায়ের সুবিধার্থে মুঘল সম্রাট আকবর ১৫৮৪ সালে বাংলা সন প্রবর্তন করেন। মানে এটা উদ্দেশ্য ছিল এরকম যে বাংলা সনটা প্রবর্তন হবে কি মূলত খাজনা আদায়ের যে একটা মানে দিন নির্ধারণ করা। যে বাংলা মাস হিসেবে যখন নতুন করে শুরু হচ্ছে এবার তোমরা খাজনা দাও। ওই জিনিসটা মানে একটা হিসাব করার সুবিধার্থে এটা করা হয় এবং এটাকে তিনি উৎসব আকারে তিনি প্রদান করেন যাতে কৃষকরা এটাকে বার্ডেন ফিল না করে। ঠিক আছে? বাংলাদেশে মসলা গবেষণা কেন্দ্রের অবস্থান কোথায়? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেকবার পরীক্ষায় আসছে, হঠাৎ করে চলে আসে। এটা হচ্ছে বগুড়াতে। বাংলাদেশের একমাত্র মসলা গবেষণা কেন্দ্র হচ্ছে বগুড়াতে। ইলামতি কি? ইলামতি হচ্ছে একটা ধানের জাত সম্ভবত যতটুকু আমি জানি। এক ধরনের ধান। ইলামতি হচ্ছে সরি আম। ইলামতি হচ্ছে বাংলাদেশে আম। আমি কনফিউজ। ইলামতি কি? এক ধরনের আম। ওকে। ইলামতি হচ্ছে এক ধরনের আম। আমি আমি আর ভুলব না। আমি একবার ভালো করে একবার ভুল করছি, সো আমার আর ভুল হবে না। ইলামতি হচ্ছে এক ধরনের আম। কোথায় আছে এটা? বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের নতুন জাতের একটা আম এটা। তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্রের নামানুসারে এর নাম ইলামতি রাখা হয়েছে। তার মানে ইলামতি হচ্ছে ধান না, আম। ঠিক আছে? ওকে। সোনার বাংলা ১ কি? এইটা সম্ভবত ধান হওয়ার পসিবিলিটি অনেক বেশি। হ্যাঁ, এটা হচ্ছে ধান। সোনার বাংলা ১ হচ্ছে একটা ধানের জাত। উন্নত জাতের ধান ইরাটম, বৃষাইল, সোনার বাংলা ১, সুপার রাইস, হাইব্রিড হীরা, ময়না, নারিকা ১ প্রভৃতি। নয়নতারা একটি উন্নত জাতের। এটা নয়নতারা বেগুন হওয়ার পসিবিলিটি আছে, দেখি। বেগুন। নয়নতারা হচ্ছে উন্নত জাতের বেগুন। কৃষি গবেষণা ইনস্টিটিউট এইটা উদ্ভাবিত শীতকালীন উচ্চ ফলনশীল জাতের বেগুন হচ্ছে নয়নতারা, শুকতারা, কাজলা। এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে হুটহাট করে, যে কোনো একটা হুট করে চলে আসে কিন্তু। সো আমাদের একটু মনোযোগে দেখতে হবে। যেমন ছত্রাকের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী কে? বাংলাদেশের একজন বিজ্ঞানী আছেন, তিনি মোটামুটি অনেকগুলো এরকম প্রাণীর বা জীবের বা গাছের এগুলার জীবন রহস্য তিনি উন্মোচন করেছেন। তিনি হচ্ছেন ডক্টর মাকসুদুল আলম। মাকসুদুল আলম তিনি হচ্ছে ২০১০ সালে তুষাপাটের জীবন রহস্য উন্মোচন করেন। এরপরে আরো মানে ছত্রাক সহ আরো বেশ কিছু জিনিসে তিনি জীবন রহস্য উন্মোচন করেছেন। বাংলাদেশের কোন জায়গাটি রাবার চাষের জন্য বিখ্যাত? রাবার চাষের জন্য কিন্তু প্রচুর বৃষ্টিপাত লাগে এবং পাহাড়ি ঢালু জমি লাগে। তো এরকম একটা জায়গা হচ্ছে আমাদের রামু কক্সবাজার। এটা হচ্ছে রাবার চাষের জন্য অনেক বিখ্যাত। তামাক চাষের জন্য বিখ্যাত জেলা কোনটা? যেহেতু কুষ্টিয়া এখানে নাই, রংপুর আছে, উত্তর হচ্ছে রংপুর। রংপুর এবং কুষ্টিয়া দুই জায়গাতে প্রচুর তামাক উৎপাদন হয়, সেখানে রংপুর আছে, উত্তর হচ্ছে রংপুর। ওকে। খরা সহনশীল জাতের ধান কোনটা? খরা সহনশীল মানে যে ধানগুলো খরার মধ্যে বৃষ্টি হয় না, প্রচুর রোদ হয়েছে, ওইখানেও হইতে পারে, এরকম ধান হচ্ছে বৃধান ৫৬ এবং ৫৭। এই দুইটা জাতি হচ্ছে খরা মানে সইতে পারে আর কি। দ্যাটস ওয়াই উত্তরটা হচ্ছে ক এবং খ উভয়ই। নদী ছাড়া পদ্মা হলো উন্নত জাতের। পদ্মা উন্নত জাতের কি? গম, ধান। আমি নিজে কনফিউজ। এটা হচ্ছে তরমুজ। তরমুজ। নদী ছাড়া পদ্মা হচ্ছে উন্নত জাতের তরমুজ, মনে থাকবে? পদ্মা তরমুজ কেন মনে থাকবে জানো? মনে করো তরমুজ কোথায় হয়? বালিতে হয়, চরে হয়। সো পদ্মার চরের ভিতরে মনে করো তরমুজ হয়েছে, দ্যাটস ওয়াই এটার নাম হয়ে গেছে পদ্মা। ঠিক আছে? নদী ছাড়া পদ্মা হচ্ছে তরমুজের জাতের নাম। কৃষিক্ষেত্রে অবদানের জন্য দেখো এটার পতেঙ্গা, বহু আগে পতেঙ্গা গোয়ালনা জুড়ে তরমুজ এই জায়গায় চাষ হতো। ওকে। কৃষিক্ষেত্রে অবদানের জন্য কে জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থার পুরস্কার? খাদ্য কৃষি কোনটা? FAO, ফাও যেটা আর কি। পুরস্কার পাইছে কে? শাইখ সিরাজ। উনি আমাদের কৃষি নিয়ে যথেষ্ট কাজ করছে, কৃষকদের সাথে ঘুরে টুরে, তাই না, অনেক কিছু দেখাইছে নতুন কেমনে কি করা যায়। সো উনি একটা বড় পুরস্কার পাইছে আর কি। বিজয় প্রদীপ সুফি কোন ফসলের জাত? বিজয় প্রদীপ সুফি ধান, গম, পাট আমি জানি না। গমের জাত।
মনোযোগ দিয়ে শোনো, বিজয়, প্রদীপ, সুফি এরা হচ্ছে উন্নত জাতের গম। ঠিক আছে, এগুলো কিন্তু একাধিকবার তোমাকে পড়তে হবে। গম, বাংলাদেশের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? গম গবেষণা কেন্দ্র এটা সম্ভবত উত্তরবঙ্গের কোথায়, নরসিংপুর, দিনাজপুর, দেখি নরসিংপুর দিনাজপুর হয়ে গেছে। বাংলাদেশের গম গবেষণা কেন্দ্র দিনাজপুর জেলার নরসিংপুরে অবস্থিত। এটি 1980 সালে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, কোন জেলাকে শস্য ভান্ডার বলা হয়? এটা হচ্ছে যে বরিশালে যারা যারা আছো তাদের একটু ভালো লাগবে। বরিশালকে বলা হয় হচ্ছে শস্য ভান্ডার, প্রচুর শস্য এখানে উৎপাদিত হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে নারিকা ওয়ান। নারিকা ওয়ান সম্ভবত খরা সহিষ্ণু ধান। আমরা এটা কেন পাইলাম, কারণ শুরুর দিকে এটা পড়ে ফেলছিলাম, তাই না? খরা সহিষ্ণু ধান, নারিকা। যেমন এই যে দেখছিলাম ব্রি 57, বি 56-57, সাথে নারিকা ওয়ান, এরা খরা সহিষ্ণু ধান। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা উৎপাদন হয়? এটা তো আমরা মোটামুটি সবাই জানি, মৌলভীবাজার। যে শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের রাজধানী, সেই শ্রীমঙ্গল হচ্ছে মৌলভীবাজারে। ওকে, দেখো দেশের মোট 167টা চা বাগান আছে, এর মধ্যে মৌলভীবাজারে আছে কয়টা? 90টা, মানে অর্ধেকের অনেক বেশি, প্রায় 3/2 ভাগ। মেস্তা এক জাতীয় পাট, মনে রাখতে হবে, মেস্তা কি এক জাতীয় পাট। আরো কিছু নাম আছে দেখো, তোষা, কেনাফ, মেস্তা, এগুলো উচ্চ বনশী জাতের পাট। বিজ্ঞানী মাকসুদুল আলম ছত্রাকের জিনোম ছাড়াও যেসব বিষয়ের জিনোম ম্যাপিং করেছেন, উনি পাটের জীবন রহস্য উদ্ঘাটন করছে, ছত্রাকের জীবন রহস্য বা জিনোম উদ্ঘাটন করছে। এছাড়াও তিনি আরো কয়েকটা কাজ করছেন। এর ভিতরে পেঁপে আছে, আমি এটা জানি, পেঁপে, পাট তো আছেই, সম্ভবত রাবারও আছে, দেখি। ইয়েস ইয়েস, পেঁপে, পাট ও রাবার, এগুলার হচ্ছে তিনি ম্যাপিং করেছেন। এগুলোর জীবন রহস্য তিনি খুঁজে বের করবেন, যেটা কেমনে কি হয়। জীবন রহস্য বের করার সুবিধা কি জানো? ওর জীবনে কোন কোন জিনিসের প্রভাব আছে, কোন কোন জিনিসের নাই, এগুলো যদি বের করা যায় তাহলে ও বিভিন্ন সময় রোগে আক্রান্ত হইলে খুব সহজে প্রোটেক্ট করা সম্ভব হয়। তাই জীবন রহস্য খুঁজে বের করাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, ডিএই বাংলাদেশ সরকারের কি বিষয়ক সংস্থা? যেহেতু কৃষি নিয়ে পড়াশোনা হচ্ছে, এটা কৃষি হবে আমরা বুঝে ফেলছি, তবে আমাদের জানতে হবে যে ডিএই আসলে কি। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাংলায় বললাম না, এমনি বুঝতাম, ঠিক আছে, ওটা হচ্ছে ইংরেজিতে বলে ফেলছে বলে। রূপালী এবং ডেলফোস, এইটা কি আসলে? রূপালী এবং ডেলফোস উন্নত জাতের তুলা চা, দেখি তুলা। রূপালী এবং ডেলফোস হচ্ছে উন্নত জাতের তুলা। উন্নত জাতের তুলা কি? রূপালী, ডেলফোস, এই দুইটা। ওকে, পাখি ছাড়া ময়না শব্দের সঙ্গে যুক্ত কি? মানে আমরা জানি ময়না নামে একটা পাখি আছে, সো পাখি ছাড়া এই ময়না নামে আর কি আছে? কি আছে? আম, ধান, পাট। ধান হইতে পারে, হ্যাঁ ধান হয়ে গেছে। এখানে আবার দেখছো বি লিখে দিচ্ছে, একটু ঝামেলা। অন্য জাতের ধান, হ্যাঁ, মানে এখানে হচ্ছে এটা সি হবে। BR-12 উচ্চ ফলনশীল বোরো ধান উদ্ভাবক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। ওকে, 1984 সালের ভূমি সংস্কার অধ্যাদেশ অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ কত বিঘা জমির মালিক হতে পারে? একজন মানুষ সর্বোচ্চ কত বিঘার মালিক হতে পারবে? বলছে 60 বিঘা। 60 বিঘা সমান কত? 1 বিঘা সমান হচ্ছে 30%। বুঝতে পারছো? আমরা জানি যে 1 একর সমান হচ্ছে আবার 100 শতক। তার মানে নিয়ার অ্যাবাউট 90 শতক, মানে 3 বিঘা সমান প্রায় 1 একরের মতো। এরকম ভাবে 60 বিঘা তুমি 3 দিয়ে ভাগ দাও, প্রায় 20-21 ধরতে পারি আমরা, হচ্ছে প্রায় 21 একর জমির মালিক একজন হইতে পারবে। অনেক জমি। আমাদের অঞ্চলে 1 একর থেকে ধান উৎপাদিত হয় প্রায় 60 থেকে 70 মনের মতো। বুঝতে পারছো? সো তুমি বুঝতে পারতেছো যে 20 একর হয়ে গেলে কি পরিমাণ ধানের মালিক সে হবে। আবার অন্যান্য অনেক কিছু চাষাবাদ এখানে করা যাবে। বাংলাদেশের প্রধান খাদ্য শস্য, এটা চোখ বন্ধ করে ধানের উপর দাগ দিয়ে দাও, কারণ আমরা ভাত ছাড়া কিছু বুঝি না, তাই না? আমরা জিজ্ঞেস করি যে কেউ লাঞ্চ করছো, জিজ্ঞেস না করে বলি ভাত খাইছো, মানে দুপুরে ভাত খাইছো। আমরা দুপুরে বুঝে দুপুরে খাইছো এটা জিজ্ঞেস না করে বলি দুপুরে ভাত খাইছো, রাতে ভাত খাইছো, মানে ভাতটাই আমাদের খাদ্য। বুঝতে পারছো? ওকে, সরকারিভাবে বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র কোথায়? আমি কয়দিন আগে গেছিলাম, হ্যাঁ, দেখে আসছি। করমজল, খুলনা। করমজল, খুলনাতে হচ্ছে কুমির প্রজনন কেন্দ্র আছে।
উত্তরাঞ্চলের মঙ্গার ধান বলে পরিচিত B33 তো হওয়া উচিত। B33 মঙ্গার ধান বলে পরিচিত B33, আর অনেকগুলো আছে। ব্রি ধান 39, 45, 62। এই যে ব্রি, বুঝো তো ব্রি বলতে কি? BRRI, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এদের উদ্ভাবিত 33 নাম্বার ধান হচ্ছে B33। বুঝতে পারছো? বাংলাদেশ সর্বশেষ কৃষি শুমারি হয় কোন সালে? সর্বশেষ 2019 সালেই তো হয়েছে, 2019 সালে। এরপরে আর হয়েছে কিনা আমি জানি না, হয় না সম্ভবত। আম গবেষণা কেন্দ্র কোথায়? আম যেহেতু প্রচুর পরিমাণে উৎপাদিত হয় হচ্ছে তোমার এই যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এই জায়গায়, এবং সবচেয়ে বেশি হয় চাঁপাইনবাবগঞ্জে। সো চাঁপাইনবাবগঞ্জে হওয়া উচিত এবং সেটাই হবে, চাঁপাইনবাবগঞ্জ। এটি 1985 সালে প্রতিষ্ঠিত হয়। দেশের প্রথম বাণিজ্যিক কুমির খামার আমরা দেখলাম। কুমির প্রজনন কেন্দ্র হচ্ছে করমজল, খুলনা। আর বাণিজ্যিক কুমিরের খামার মানে বাণিজ্যিকভাবে কুমির উৎপাদন করে এটা আবার বেচে, বুঝতে পারছো? সেটা কোথায়? এটা হচ্ছে ভালুকা, ময়মনসিংহ। এই যে গাজীপুরটা পার হইলেই ভালুকা শুরু হয়। বাংলাদেশের প্রধান প্রধান জলজ সম্পদ হচ্ছে, জলজ সম্পদ আমরা মাছ তো আমরা পাই, সেই সাথে হচ্ছে এখানে বলছে মাছ এবং পানি। কারণটা কি জানো? এই পানি দিয়ে হচ্ছে কৃষিকাজ করি, এই পানি দ্বারা নানান কিছু করি আমরা। দ্যাটস ওয়াই পানি হচ্ছে আমাদের জলজ সম্পদ। ওয়েট, এখানে একটু মনে হয় আমি এটা দেখছিলাম তো, আমি এটা একটু কনফিউশন আছে। আমি একটু তোমাদের টোটালটা পরে একটু একটা ব্যাখ্যা বের করি। প্রধান জলজ সম্পদ গুলো হলো নদী সমূহ, বড় বড় নদী, ওকে। মৎস্য সম্পদ, নদী সমূহ বিপুল পরিমাণে মাছ পাই। উপরিস্থ জল সম্পদ, পতিত বৃষ্টিপাত, বহির্দেশ থেকে আগত জলপ্রবাহ, এগুলো বাংলাদেশের কৃষি, মৎস্য চাষ, নৌ চলাচল। হ্যাঁ, পানি এবং মাছই হবে, বাট এখানে হচ্ছে এটা সি দিয়ে রাখছে, পানি এবং মাছ। বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কোনটা? আমরা ধানের পরেই কেউ আমরা রুটি খাই, এবং শুধু রুটি খাই না, কেউ কেউ হচ্ছে পাউরুটি বানায় খাই, কেক টেক খাই। এগুলো আবার বানায় বেশিরভাগই গম থেকে, আটা দিয়ে বানায়। দ্যাটস ওয়াই দ্বিতীয় প্রধান হচ্ছে গম। তৃতীয় প্রধান মনে হয় আলু হওয়া উচিত, যতটুকু মনে হয়, কারণ আলু ছাড়া হচ্ছে আমাদের সবজি আসলে জমে না। ওকে, বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম নিচের কোনটি আবিষ্কার করেছেন? পাটের জীবন রহস্য, এটা আমরা ইতিমধ্যে জেনে গেছি। বাংলাদেশের কৃষি দিবস কবে? অগ্রহায়ণ মাসের 1 তারিখ। বলতে পারো যে অগ্রহায়ণ মাসের 1 তারিখে কেন? কারণ হেমন্তকাল শুরু হয় এই সময়, আর হেমন্তকাল শুরু হইলে এই সময় ধান টান কাটে মানুষ, এবং কৃষকরা বিশেষ করে এই সময়টাতে তোমার একটু রিল্যাক্স সময়টা পায়। এই সময় ধান কাটার সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকে, তাই তারা ইজিলি এটা শুকায় ফেলতে পারে, পিঠা টিঠা বানায়। শীতের মৌসুম একটা জমজমাট অবস্থা। সেই সাথে ধান কাটার পরে জমিটা যখন ফাঁকা থাকে, এই শীতকালীন মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে সবজিও চাষ করা যায়। দ্যাটস ওয়াই এই সিজনটা খুবই চমৎকার একটা সিজন। এই জন্য অগ্রহায়ণ মাসে 1 তারিখ হচ্ছে আমাদের কৃষি দিবস। বাংলাদেশের কোন জেলায় চা উৎপাদন হয় না? এখানে দেখো পঞ্চগড় আছে, মৌলভীবাজার আছে, সিলেট আছে, তিনটাতেই হয়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের জামালপুর, আমার জামালপুর, এখানে কোনো চা উৎপাদন হয় না। কোনো শুধু পাট উৎপাদন হয়, ধান উৎপাদন হয়, আলু উৎপাদন হয়, বাট চা হয় না। ঠিক আছে, ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? একসময় চতুর্থ ছিল, এখন রিসেন্টলি তৃতীয় দেখা যাচ্ছে। তারপরে এটা হচ্ছে পরীক্ষার আগে আগে একটা আপডেট দেখে যাবা যে এক্স্যাক্টলি তখন আমরা কততে আছি। বাংলাদেশ রিকোয়েস্টেড হুইচ কান্ট্রি ফর লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড? বলছে বাংলাদেশ কোন দেশের কাছে জমি লিজ চাইছে চাষাবাদ করার জন্য। মানে দেশকে বলতেছে তোমার জমি দেও, আমি চাষ করে দিয়ে আসি। আমাদের প্রচুর কৃষক আছে, হ্যাঁ, বুঝতে পারতো? সেনেগালের কাছে এটা চাইছি আমরা, আফ্রিকার দেশ সেনেগাল। বাংলামতি কি? বাংলামতি একটি কি ধান না পড়ছিলাম, আমার মনে নেই। হ্যাঁ, ধান। বাংলামতি হচ্ছে এক প্রকার ধান। বাংলা মতি, বাংলার মতি, ধান। ওকে, এরপরে আছে হচ্ছে সোনালিকা এবং আকবর। এটা কিন্তু মোটামুটি বেশ কয়েকবার আসছে, প্রি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গমের জাত। সোনালিকা এবং আকবর হচ্ছে উন্নত জাতের গম। উন্নত জাতের গমের নাম হচ্ছে সোনালিকা এবং আকবর। এরপরে হচ্ছে চা গবেষণা কেন্দ্র কোথায়? শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল চায়ের রাজধানী, সো সেখানে চায়ের গবেষণা কেন্দ্র আছে। তারপরে দেখো এটার মধ্যে কি দিয়ে রাখছে, কোনটার মধ্যে কি দিছে। বাংলাদেশের কৃষি ক্ষেত্রে দুয়েল কিসের নাম?
দোয়েল তো একটা পাখির নাম আমরা জানি, তাই না? কৃষিক্ষেত্রে এইটা হচ্ছে একটা উন্নত জাতের গমের নাম, যদি আমি ভুল না করি, উন্নত জাতের গমের নাম। ওকে, যে জমি চাষ করে কেবল উৎপাদনের খরচ তুলতে পারে ওই জমিকে কি বলে? মূলত এটাকে বলে সমতা জমি। হ্যাঁ, লস নাই আমার, বাট উৎপাদনের খরচটা উঠাইলাম, বাট এখানে যদি সমতা নাই, সো এটা উত্তর হচ্ছে কোনোটি নয়, এটা হচ্ছে সমতা জমি বলে। এটাতে সমস্যা হচ্ছে কৃষক তার যে পরিশ্রম, সেই পরিশ্রমের মূল্যায়নটা পায় না, শুধু কোন রকম মানে খরচের টাকাটা উঠায়। তো বাংলাদেশে বেশিরভাগ জমি কিন্তু অনেক উর্বর, এখান থেকে লাভ উঠানো সম্ভব হয়। বাংলাদেশের কোন খাতে বেশি কর্মসংস্থান হয়? এখন পর্যন্ত এটা কৃষি, প্রচুর মানুষ কৃষিতে এখনো জড়িত রয়েছে। অগ্নিশ্বর যেই ফসলের উন্নত জাত, গুরুত্বপূর্ণ, এটা চলে আসতে পারে, এটা হচ্ছে কলা। কলা হচ্ছে অগ্নিশ্বর, মানে অগ্নিশ্বর একটা কলার জাত ফসলের নাম, কলার নাম আর কি। বাংলাদেশের কোন আম জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে? খুবই মজা, আমার খুবই প্রিয় আম হিমসাগর। অনেক মজা লাগে, খাইছো না হিমসাগর? অনেক, হিমসাগর অনেক পুরা মানে কি বলে মাথা হিম করে দেয়, মানে 500 কেজি বিক্রি করছিলা? বাপরে বাবু, 500 কেজি আম বিক্রি করছে, ঠিক আছে। ওকে, দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড, ইপিজেড কি? এক্সপোর্ট প্রসেসিং জোন, যেখানে একেবারে কোনো একটা পণ্য বা কোনো একটা কিছু সেটা বিদেশে রপ্তানি করা যাবে ওই লেভেলের প্রক্রিয়াজাত করা হয়। বিভিন্ন ইপিজেডে ধরো কলকারখানা থাকে, সেখানে সরাসরি উৎপাদন হয়ে পোশাক সেগুলা এয়ারপোর্টের মাধ্যমে চলে যায় বাইরে। তো এটা কৃষিভিত্তিক ইপিজেড আছে একটা, যেখানে কৃষি ফসলগুলো এরকম প্রক্রিয়াজাত করা হয়, হিমাগার থাকে, সংরক্ষণ করা যায় ইত্যাদি। এটা কোথায়? এটা হচ্ছে নীলফামারীর উত্তরা ইপিজেড। উত্তরা, ঢাকার উত্তরা না, নীলফামারীর উত্তরা, যেহেতু নীলফামারী উত্তর দিকে অবস্থিত। দেখো, ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন প্রথম এবং সর্ববৃহৎ ইপিজেড হচ্ছে চট্টগ্রামেরটা, 1983 সালে এটা স্থাপন করা হয়। দ্বিতীয় ইপিজেড হচ্ছে ঢাকারটা, 93 সালে। মোট ইপিজেড আছে আমাদের 10টা, সরকারি 8টা, বেসরকারি 2টা। গুরুত্বপূর্ণ তথ্য, হ্যাঁ, এগুলো একটু মাথায় রেখে দিবা, অনেক কিছু আছে সেম তথ্য। ওকে, পিরানহা কি জিনিস? পিরানহা, পিরানহা একটা মাছ সম্ভবত। পিরানহা, ইয়েস, পিরানহা হচ্ছে মাছ। পিরানহা হচ্ছে এক ধরনের মিঠা পানির মাছ, যেটা দক্ষিণ আমেরিকার নদী, প্লাবনভূমি, হ্রদ এসবে বসবাস করে। ওকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি লিটারে পানিতে কতটুকু, মানে প্রতি লিটার পানিতে কি পরিমাণ আর্সেনিক থাকলে সেটা নিরাপদ? 0.01 মিলিগ্রাম, হাউ মাচ, মানে যতদূর আমি জানি আর কি, 0.01 মিলিগ্রাম। ওকে, কোন প্রাণীকে ব্ল্যাক বেঙ্গল বলা হয়? ব্ল্যাক মানে কালো, বেঙ্গল মানে হচ্ছে বাংলা, কালো বাংলা। হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গল বলা হয় হচ্ছে ছাগলকে, ঠিক আছে, ছাগলকে বলা হয় ব্ল্যাক বেঙ্গল, মানে আমাদের এই অঞ্চলের। এবং এই ব্ল্যাক বেঙ্গলের চামড়া কিন্তু অনেক, মানে কি বলবো, প্রসিদ্ধ, উন্নত। এবং আমাদের বাংলাদেশী অঞ্চলের যেই জায়গার ছাগলগুলোর চামড়া বেশি বিখ্যাত, এটা হচ্ছে ধরো কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, এই অঞ্চলের। বৈশ্বিকভাবে ওই জায়গার ছাগলের চামড়ার নাম হচ্ছে কুষ্টিয়া গ্রেড, ঠিক আছে। বাংলাদেশে মৎস্য গবেষণা কেন্দ্র কোথায়? মাছ টাছ এগুলো নদীর তীরে হওয়া উচিত, নদীর তীরে জেলা হচ্ছে চাঁদপুর, সো চাঁদপুরে এই গবেষণা কেন্দ্র আছে। ওকে, বাংলাদেশ র্যাঙ্কস ইন দ্য ওয়ার্ল্ড ডোমেস্টিক ফিশ, মানে অভ্যন্তরীণ মাছ উৎপাদনে বাংলাদেশ পৃথিবীর কত নাম্বারে আছে? এইটাও 3rd-এ আছে সম্ভবত, লাস্টের দিকে এটা কেমন হবে আপডেট নিয়ে যাবা পরীক্ষার আগে আগে। বাংলাদেশের সাদা সোনা বা হোয়াইট গোল্ড বলা হয় হচ্ছে, এটা সবাই জানি আমরা, চিংড়িকে। চিংড়ি উৎপাদন করে এবং বিক্রি করে প্রচুর টাকা আয় করা সম্ভব, কিন্তু দুঃখজনক হচ্ছে কিছু অসাধু ব্যবসায় চিংড়ির পেটের ভিতরে জেলি দিয়ে দেয়, দিয়ে ওজন দেয় হচ্ছে বাড়ায়, এবং সেটা আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এইটা আমি দেখার পর থেকে চিংড়ির প্রতি আমার মোহটা উঠে গেছে। চিংড়ি আমার এত প্রিয় খাবার ছিল, যখন থেকে জানছি যে ভিতরে জেলি দিয়ে দেয়, তখন থেকে আমার কেমন একটা মেজাজটা গরম হয়ে যাচ্ছে, খাইতে পারি না ঠিকঠাক। কিন্তু আমি চাই যে এটা অনেক নিরাপদভাবে আসুক, কারণ চিংড়ি অনেক মজা লাগে। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটা? সেচ প্রকল্প জিনিসটা কি জানো? মনে করে একটা নদী যাচ্ছে এইভাবে, এই নদীর পানি, আশপাশে কৃষি জমি, এই নদীর পানি যে কোনো উপায়ে এই খালের মাধ্যমে কৃষি জমির আশপাশ দিয়ে নিয়ে যাওয়া হবে, যাতে এখান থেকে সবাই সেচ টেচ দিয়ে তাদের জমি চাষ করতে পারে, এরকম ভাবে।
এরকম ভাবে বিভিন্ন নালা টালার মাধ্যমে পানি নিয়ে যাবে, এবং দেখা গেছে বর্ষাকালে এগুলোতে পানি ঢুকবে, এটা তারপর বন্ধ করে দিবে, পানিগুলো এখানে আটকা থাকবে, সেখান থেকে কৃষিকাজ করবে। এরকম সেচ প্রকল্প হচ্ছে আমাদের তিস্তা সেচ প্রকল্প, সবচেয়ে বড় উত্তরবঙ্গের একটা বিরাট জায়গায় হচ্ছে এটা ছড়ায় ছিটায় আছে। বাংলাদেশের সর্ববৃহৎ কৃত্রিম জলাশয় কোথায় অবস্থিত? কৃত্রিম জলাশয় মানে হচ্ছে যে জলাশয়টা আমরা নিজেদের কোনো একটা কারণে তৈরি হয়েছে। ব্যাপারটা এমন না যে আমি একদম কুদাল দিয়ে খুঁড়ে 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 বানাইছি একটা, এমনও হইতে পারে। আবার শুধু কুদাল দিয়ে খুঁড়া লাগবে না, একটা বাঁধ দিয়ে দিছি, বাঁধ দেওয়ার ফলে এখানে একটা বড় জলাশয় হয়ে উঠছে, ওইটাও হতে পারে। সো কাপ্তাই লেক হচ্ছে আমাদের এরকম একটা জলাশয়, যেটা সবচেয়ে বড়, যেটা হচ্ছে কর্ণফুলী নদী এরকম ভাবে পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আসছিল, বুঝতে পারছো, পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে। এখানে যখন একটা বাঁধ দিয়ে দেওয়া হয়েছে তখন এই পানিগুলো উপচে পুরো জায়গা ছড়ায় পড়ছে, এটা একটা লেক হয়ে গেছে। এটা হচ্ছে কাপ্তাই লেক, এটা রাঙামাটিতে, এটা সবচেয়ে বড় কৃত্রিম জলাশয়। যেহেতু এই জলাশয়টা গড়ে উঠছে এই কৃত্রিম ভাবে বাঁধ দেওয়ার ফলে, তাই এটাকে বলা হয় কৃত্রিম জলাশয়। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয় কোন খাতে? আমরা এটা জানি, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয়। মাগুরছড়া গ্যাস ক্ষেত্র বিস্ফোরণ কবে ঘটে? আমরা খনিজ সম্পদের মধ্যে আছি। মাগুরছড়া গ্যাস ক্ষেত্র বিস্ফোরণ 1997 মেবি, 97, রাইট। মাগুরছড়া 1997 সালে এই গ্যাস ক্ষেত্রের দুর্ঘটনাটা ঘটে। ওকে, বাংলাদেশের কোন অঞ্চলে চীনামাটি পাওয়া যায়? এই যে নেত্রকোনা, ময়মনসিংহের কাছে চীনামাটি পাওয়া গেছে এখানে। বিশেষ করে নেত্রকোনার যে একটা বিখ্যাত দর্শনীয় স্থান আছে না, কি যেন নাম, বিরিশিরি, 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 হ্যাঁ, বিরিশিরির যে ওখানে একবার গোলাপি কালারের পাহাড়, ওইখানকার মাটিগুলো কিন্তু এই চীনামাটিতে ভরপুর। ওকে, বাংলাদেশের সমুদ্র অঞ্চল আবিষ্কৃত প্রথম গ্যাস ক্ষেত্র কোনটা? মানে সমুদ্র অঞ্চল কেন্দ্রিক গ্যাস ক্ষেত্র হচ্ছে সাঙ্গু ভ্যালি, সাঙ্গু ভ্যালি, হ্যাঁ সাঙ্গু ভ্যালি। ট্যাংরা টিলা, কি নাম দেখছো, ট্যাংরা আবার টিলা। ট্যাংরা টিলা গ্যাস ক্ষেত্রে দুর্ঘটনার জন্য দায়ী কোম্পানির নাম কি? একটা কোম্পানি এই দুর্ঘটনার সাথে জড়িত, সেটা হচ্ছে নাইকো। এটা নিয়ে বাংলাদেশ সরকারের সাথে বিভিন্ন মামলা টামলা অনেকদিন চলছে, এখন এটা এতটা গুরুত্বপূর্ণ না, বাট একটু জেনে রাখো। ওকে, বাংলাদেশের সর্বপ্রথম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় নিম্নের কোন স্থানে? সর্বপ্রথম আবিষ্কৃত হয় হচ্ছে সম্ভবত হরিপুর, হরিপুর, ইয়েস, হরিপুর। দেখো এটার মধ্যে এটা দিয়ে রাখছে, মানে কি বলবো, কি বলবো। বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র তিতাস গ্যাস ক্ষেত্র, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে আমার শুধু একটা কথাই মনে হয়, বললাম না, ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে। শ্রীকাইল গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? শ্রীকাইল, শ্রীকাইল এটা কুমিল্লা, দেখি কুমিল্লা, কুমিল্লা, শ্রীকাইল হচ্ছে কুমিল্লা। রূপগঞ্জে রিসেন্টলি গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে, সুনেত্র, সুনামগঞ্জ এখানেও পাওয়া গেছে, সুনেত্র মানে সুনামগঞ্জ, নেত্রকোনায়, কুমিল্লা, শ্রীকাইল, চুনাপাথরের খনি পাওয়া গেছে, পাঁচবিবি, জয়পুরহাট, এগুলো একটু রিসেন্ট, এগুলো মনে রাখবা। স্থলভাগে গ্যাস অনুসন্ধানের জন্য বাংলাদেশকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে? বিভিন্ন ব্লকে ভাগ করা হয়, 23টা, 23টা ব্লকে ভাগ করা হয়েছে সারা বাংলাদেশকে। কে করছে? বাপেক্স। বাপেক্সের কাজই হচ্ছে এই গ্যাস ট্যাস খনি এগুলো খুঁজে বের করা। খুঁজে বের করার জন্য 23টা ব্লকে বাংলাদেশকে ভাগ করছে। ওরা প্রতি বছর শীতকালীন সময় দেখবা বিভিন্ন জায়গায় এরকম তাবু টাবু গায়রা গ্যাস খোঁজাখুঁজি করে, পায় কিনা জানি না, মানে খোঁজে আর কি। ব্ল্যাক গোল্ড কি? আমরা একবার দেখছি না হোয়াইট গোল্ড, চিংড়ি, তাহলে ব্ল্যাক গোল্ড কোনটা? তেজস্ক্রিয় বালু, কালো কালো বালু, এটা থেকে শক্তি উৎপাদন করা সম্ভব, যেখানে বিদ্যুৎ ফিদ্যুৎ সবকিছু বানানো যাবে। বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়? উন্নত মানের কয়লা আমরা তো জামালগঞ্জে পাইছি, জামালগঞ্জেই পাইছি, জামালগঞ্জে উন্নত জাতের কয়লা পাইছি আমরা, ঠিক আছে। দেশের সর্ববৃহৎ কয়লা খনি দিনাজপুরের দিঘিপাড়ায়। উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে সম্ভবত, এই কয়লার নাম হচ্ছে বিটুমিনাস জাতীয় কয়লা, ঠিক আছে, জামালগঞ্জে, জয়পুরহাটে জামালগঞ্জ। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় কবে? গ্যাস উত্তোলন শুরু হয় হচ্ছে 1960। 57তে আবিষ্কার হয়, শিট, 57 সালে, এটা একটু সার্চ দিয়ে তোমরা দেখে নিও তো। আমি যদি 57তে আবিষ্কার হয়, যাই হোক 57 অথবা 60-এর মধ্যে কিছু একটা হবে। আমি এটা দুইটা টিক দিনও রাখলাম, এটা আমি লিখে দিলাম, তোমরা খুঁজে বের করবে।
ঠিক আছে, তোমরা খুঁজে বের করবে। ওকে। বাংলাদেশের 27তম গ্যাস ক্ষেত্র কোনটা? 27তম গ্যাস ক্ষেত্র হচ্ছে, এটা আমি আই থিঙ্ক আমার মনে নাই, মুবারকপুর গ্যাস ক্ষেত্র। 27তম গ্যাস ক্ষেত্র হচ্ছে মুবারকপুর গ্যাস ক্ষেত্র। 27তম, এটা হচ্ছে মুবারকপুর। ওকে। রংপুরের লালপুরে কোন খনিজ সম্পদ পাওয়া গেছে? লালপুরে মেবি চুনা পাথর পাওয়া গেছে। রংপুরের লালপুরে, হ্যাঁ, চুনা পাথর পাওয়া গেছে, চুনা পাথর পাওয়া গেছে। বাংলাদেশের নতুন আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের নাম কি? নতুন যেই গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এটার নাম, এখানে যে সুনাত্র আছে, তারপরে হচ্ছে ইলিশাও আছে। সুনাত্র এবং ইলিশা ভিতরে সবচেয়ে লেটেস্ট সম্ভবত ইলিশা। ইলিশা নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, ইলিশা। এটা ভোলার ইলিশা কূপটি দেশের 29তম গ্যাস ক্ষেত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর সুনাত্র তার একটু আগে, কিছুদিন আগে পাওয়া গেছে নেত্রকোনা এবং সুনামগঞ্জে। নেত্রকোনা সুনামগঞ্জ কেমন জানো? সুতে সুনামগঞ্জ, নেত্রতে নেত্রকোনা। ওকে। সেমুতাং গ্যাস ক্ষেত্রটি কোথায়? সেমুতাং যেহেতু নামই দেখতেছো তুমি একটু পাহাড়ি টাইপের নাম, তো পাহাড়ি অঞ্চলের কোথায় আছে? বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তিনটে এবার দিছে পাহাড়ি অঞ্চল। ঠিক আছে, সো খাগড়াছড়ি হওয়া উচিত। খাগড়াছড়ি, খাগড়াছড়ি। ওকে। পিএসসি, পিএসসি তো প্রাইমারি স্কুল সার্টিফিকেট, তাই না? পিএসসি শব্দটি কিসের সঙ্গে যুক্ত? পিএসসি হচ্ছে, এইটাও হচ্ছে অনুসন্ধানের সাথে যুক্ত। গ্যাস অনুসন্ধান, দেখি, গ্যাস অনুসন্ধান, প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট। এটি 2 বা ততোধিক বৈদেশিক গ্যাস উত্তোলনকারী কোম্পানির মধ্যকার একটা চুক্তি। প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য বাংলাদেশের সমুদ্র অঞ্চলকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে? আমরা দেখলাম যে স্থলভাগকে 23টা ব্লকে ভাগ করছি আমরা, আর সমুদ্র অঞ্চলকে কয়টা? 23টা না 25টা? 28টা। বাপরে বাপ, মানে আমাদের স্থলভাগের তুলনায় জলভাগকেই আমরা বেশি ভাগে ভাগ করছি, 28টা ভাগে ভাগ করছি। এই যে স্থল এলাকা, স্কুল এলাকা, স্থল এলাকাকে 23টা এবং সমুদ্র অঞ্চলকে 28টি ব্লকে ভাগ করা হয়েছে। বাংলাদেশের ব্যবহৃত শক্তি সম্পদের প্রধান উৎস কি? আমরা জানি প্রাকৃতিক গ্যাস, কারণ গ্যাসটাই আমাদের এখানে বেশি পাওয়া যায়, আর গ্যাস থেকেই হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করি আমরা, সেই বিদ্যুৎ দিয়ে আমরা কলকারখানা সবকিছু চালাই, মানে আমরা শক্তি পাই আর কি। দ্যাটস ওয়াই প্রাকৃতিক গ্যাসই হচ্ছে আমাদের এই তোমার শক্তি উৎপাদনের প্রধান উৎস। তিতাস গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় কত সালে? এটা খুবই মানে বিখ্যাত একটা গ্যাস ক্ষেত্র, সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র। এইটা আবিষ্কৃত হয় কত? 56, 62। তিতাস গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় হচ্ছে 1962 সালে। 1962তে তিতাস গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। ওকে। বড়পুকুরিয়া কয়লা খনি অবস্থিত দিনাজপুর জেলার কোথায়? দিনাজপুরের বিরামপুরিত হওয়া উচিত, বিরামপুর উপজেলা। দিনাজপুরের বিরামপুরে বড়পুকুরিয়া কয়লা ক্ষেত্র। আমার এখানে যাওয়ার ইচ্ছা ছিল, বাট দিনাজপুর গিয়ে ঘুরে এসে আর সেখানে যাইতে পারিনি। ভবিষ্যতে কোনোদিন যাব। মেইন কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস ইজ, আমাদের যে প্রাকৃতিক গ্যাস এটার ভিতরে প্রধান কম্পোনেন্টটা কি, যে কারণে আমাদের গ্যাস এত উন্নত? সেটা হচ্ছে মিথেন। তোমরা জানো মিথেন থাকলে সেটা খুব ভালো করে জ্বলে, তাই না? তো আমাদের গ্যাসের ভিতরে মিথেনটাই হচ্ছে প্রধান উপাদান। ইউরিয়া সারের কাঁচামাল কি? ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাস আর কি, তার মানে মিথেন গ্যাস। বাংলাদেশে কোথায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে? শেষ কিন্তু প্রায়। বাংলাদেশের কোথায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে? ইউরেনিয়ামের পাওয়া গেছে হচ্ছে কুলাউড়া পাহাড়ে, তোমার মৌলভীবাজারে এটা, হ্যাঁ, কুলাউড়া পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে। তারপরে আছে কি, শালদা গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের কোথায় অবস্থিত? শালদা গ্যাস ক্ষেত্র হচ্ছে, আমার মনে নাই, দেখতে হবে। ব্রাহ্মণবাড়িয়া। শালদা গ্যাস ক্ষেত্র হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। শালদা গ্যাস ক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া। ওকে। বাংলাদেশের যে জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়? বাংলাদেশের যে জেলায় প্রথম সৌরবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ কোথায় চালু হয় প্রথম? আমরা জানি এটা হচ্ছে নোয়াখালী, কুমিল্লা, নরসিংদী। এটা তো ফেনী হওয়া উচিত। ফেনী এখানে নাই কেন? সরি, ফেনীতে হচ্ছে বায়ু বিদ্যুৎ হয়, ভুল করছি। সৌরবিদ্যুৎ হয় হচ্ছে নরসিংদী। ওকে। প্রথম সৌরবিদ্যুৎ হয় হচ্ছে নরসিংদীতে, ঢাকার একদম পাশেই। দেশের প্রথম এই যে বায়ু বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে ফেনী হওয়া উচিত। এটা ফেনী। কারণটা কি জানো? ফেনী জেলা যে অবস্থান বাংলাদেশের, এই যে এরকম যে এখানে চট্টগ্রাম চলে আসলো, এইখানে হচ্ছে মূলত ফেনী। তো বাতাস কিন্তু এইরকম অ্যাঙ্গেল হয়ে বাংলাদেশে প্রবেশ করে, জানো তো?
সো এখানে প্রচুর বাতাস এই ফেনী দিয়ে ঢোকে, সো এখানে তো বায়ু বিদ্যুৎটা হচ্ছে স্থাপন করেছে। বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের কত শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়? এটা 55%ই হওয়া উচিত, কারণ বেশিরভাগই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। বেশিরভাগ আছে 55%। রূপপুর ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ? আমরা জানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রিসেন্টলি খুবই আলোচিত একটা প্রকল্প। এটা হচ্ছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। তোমরা যদি কখনো ট্রেনে করে যাও, আগে হচ্ছে ঢাকা খুলনা সকল ট্রেন এই রুটে চলতো, এখন তো একটা মাত্র চলে, সেটা হচ্ছে চিত্রা। তো মানে এটা গেলে তোমার হচ্ছে পাবনা পার হওয়া, ঈশ্বরদী পার হওয়ার পরেই মূলত এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে যায়, সুন্দর লাগে। ওকে, মাতারবাড়ি কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট ইজ সিচুয়েটেড ইন? মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প এটা হচ্ছে মহেশখালীতে অবস্থিত, কক্সবাজারের মহেশখালী। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল একটু আগে তো দেখলাম আমরা, কয়লা। বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? আমাদের একটা মাত্র জলবিদ্যুৎ কেন্দ্র আছে, সেটা হচ্ছে কর্ণফুলী নদীর উপর বাঁধ দিছে। কোথায় বাঁধ দিছে? কাপ্তাই নামক স্থানে। সো কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প কর্ণফুলী নদীতে নির্মাণ করা হয় বাঁধ 61 সালে, বিদ্যুতের কার্যক্রম শুরু হয় 62 সালে, উৎপাদন ক্ষমতা হচ্ছে 230 মেগাওয়াট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীন? নর্মালি অনেকে বলবা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, না, এটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। হুইচ এলিমেন্ট উইল বি ইউজড ফর দ্য রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অ্যাজ ফুয়েল? বলছে কোন জিনিসটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে? যেহেতু পারমাণবিক, দ্যাটস ওয়াই এখানে ইউরেনিয়াম ব্যবহার করা হবে। ইউরেনিয়াম। ওকে, দেখো দেখো কি করছে এটা, ঠিক আছে। মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নিম্নের কোন দেশটি সহায়তা করেছে? জাপান সহায়তা করেছে আমাদের। মাতারবাড়ি কয়লা, এটার জন্য হচ্ছে ইন্ডিয়া চেষ্টা করেছিল, আরো কয়েকটা দেশ চেষ্টা করেছিল, বাট জাপান হচ্ছে এটাতে আমাদের হেল্প করছে। দেশে প্রথমবারের মতো এলপিজি ভিত্তিক, এলপিজি কি? লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, সরি ওটা হচ্ছে এলএনজি আর কি। এলপিজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে কোথায়? কোথায় এটা? পটুয়াখালী। এলপিজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে পটুয়াখালীতে। ওকে, তেলের খরচ কমিয়ে এবং ইঞ্জিনের ক্ষতি না করে নতুন একটি জ্বালানি জনপ্রিয় হয়ে উঠেছে। এই এলপিজি হচ্ছে জনপ্রিয় হয়ে উঠছে, এটার নাম লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। বুঝতে পারছো? লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। তরলীকরণ করা এই গ্যাসকে অটো গ্যাসও বলা হয়ে থাকে। আরইবি এর সংক্ষেপিত শব্দটির অর্থ কি? আরইবি, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, আরইবি। জিআই পণ্য হিসেবে স্বীকৃত প্রথম বাংলাদেশি পণ্য কোনটা? বাংলাদেশে প্রথম কোন পণ্যটা জিআই পণ্য পাইছে? সেটা হচ্ছে জামদানি শাড়ি, এরপরেই পাইছে ইলিশ। জামদানি শাড়ি। বাংলাদেশের দ্বিতীয় ভূগোলের নিজস্ব পণ্য কোনটা? বলে ফেলছি, ইলিশ মাছ। এরপরে আম টাম বিভিন্ন কিছু কিন্তু ধীরে ধীরে পাইছি আমরা। কোন আমলে প্রাচীন বাংলার গৌরব মসৃণ কাপড় ঢাকায় তৈরি হতো? মোগল আমলে। মোগল আমলে মসৃণ কাপড় ঢাকায় তৈরি হতো, এটা খুবই বিশ্ববিখ্যাত একটা কাপড় ছিল, খুবই মিহি এবং পাতলা টাইপের কাপড় ছিল, অন্য লেভেলের আর কি। ও শেষ, থ্যাংক ইউ কোথায় দেওয়া হয়? ক্লাস শেষে দেওয়া হয়। ওকে, ঠিক আছে, পরের ক্লাসে দেখা হবে আবার।